তো বন্ধুরা, আজকের ভিডিওতে জমির সার্ভে আর জমির রেকর্ডের যে বিভিন্ন পর্যায় রয়েছে সেই সম্পর্কে জানবো। তো জমি রেকর্ড প্রক্রিয়া সম্পর্কে আমি অলরেডি একটি ভিডিও চ্যানেলে শেয়ার করেছিলাম। তো সেখানে আমি আলোচনা করেছিলাম জমির যে বিভিন্ন পর্যায় রয়েছে, অর্থাৎ সিএস, আরএস, কেবি, এলআর, এই পর্যায় সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে এই পর্যায়গুলি সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটি, অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে। তো এখানে দেখো ইন্ট্রোডাকশন অফ হিস্টোরি অফ সার্ভে। তো এখানে সার্ভে কথার অর্থ হচ্ছে জরিপ। তো বাংলাতে এটিকে বলা হয় জরিপ। আর জরিপ হচ্ছে একটি পার্সিয়ান শব্দ। তো এই জরিপকে আমরা সোজা বাংলা ভাষায় বলতে পারি জমির পরিমাপ। তো এই জমির পরিমাপ করার যে পদ্ধতি সেটিকে ইংরেজিতে বলা হয় সার্ভে। এরপর দেখো কি যে ল্যান্ড সার্ভের যে ফেজগুলি রয়েছে সে সম্পর্কে এখানে বলা রয়েছে। প্রথমে ফেজ 1 রয়েছে। ফেজ 1টা শুরু হয়েছিল 1764 থেকে 1793 মধ্যে হয়েছিল। তারপর ফেজ 2 রয়েছে 1793 থেকে 1889 মধ্যে। তারপর রয়েছে ফেজ 3 1889 থেকে 1940 মধ্যে হয়েছিল। তারপর রয়েছে ফেজ 4, এটি হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যে ফেজটি রয়েছে সেটি হচ্ছে ফেজ 4 রয়েছে, অর্থাৎ 1947 সালের পরবর্তী থেকে হবে এটি 1947 সালের পরবর্তীতে ফেজ 4 হবে। এরপর দেখো ফেজ 1 যেটি রয়েছে, অর্থাৎ 1764 থেকে 1793 সালের মধ্যে কি কি সার্ভে করা হয়েছিল। তো এই সার্ভেটি করা হয়েছিল কমার্শিয়াল আর মিলিটারি পারপোসের উদ্দেশ্যে, অর্থাৎ বাণিজ্যিক আর মিলিটারি যে ব্যবস্থা রয়েছে সেগুলির উন্নত করার জন্য কিন্তু এই সার্ভে করা হয়েছিল প্রথম। তারপর রয়েছে রেনাল সার্ভে, এটি করা হয়েছিল 1764 থেকে 1777-এর মধ্যে। এই সময় যে বড় বড় নদী রয়েছে, তারপর বাংলা, বিহার, ইউপির যে বর্ডার রয়েছে সেই বর্ডার সম্পর্কে এলাকাগুলো কিন্তু সার্ভে করা হয়েছিল এই রেনাল সার্ভের এই পিরিয়ডের সময়। তারপর রয়েছে দেখো টাউন সার্ভে। এই টাউন সার্ভেটা করা হয়েছিল 1784 থেকে 1785 এই সময়কালে। তো সেই সময়কালে সার্ভেটি করেছিল লেফটেন্যান্ট মার্কউড নামে এক ব্যক্তি, তিনি করেছিল এই টাউন সার্ভেটি। তো এই টাউন সার্ভের মাধ্যমে কলকাতা আর কিছু স্থানীয় পারিপার্শ্বিক যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোর একটি লিমিটেড পারপোসে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য এখানে টাউন সার্ভেটি করেছিল। এরপর রয়েছে ফেজ 2, এটি হচ্ছে 1793 থেকে 1889 এই সময়কালের মধ্যে করা হয়। তো এই সময় ল্যান্ড সার্ভে বিগান উইথ দ্য প্রোমালগেশন অফ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট 1793। তো আমরা ইতিহাসে অনেকবার পড়েছি 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, সেই চিরস্থায়ী বন্দোবস্তের সময়কালে কিন্তু এই সার্ভেটি করা হয়েছিল এই পিরিয়ডের মধ্যে। তো তখন জমিদারি সিস্টেম শুরু করা হয় প্রথম। তারপর ল্যান্ড রেভিনিউ ইউনিট ডিফাইন্ড অ্যাজ মৌজা হ্যাভিং সাম ডিফাইন্ড বাউন্ডারিজ। তো তখন প্রথম এই মৌজার যে ডেফিনেশন সেটি ইন্ট্রোডিউসড করা হয়, যার প্রতিটি মৌজার একটি নির্দিষ্ট সীমানা থাকবে। তো এই বিষয়গুলি এই ফেজ 2-তে, অর্থাৎ 1793 থেকে 1889 এই সময়কালের মধ্যে করা হয়। তো এই সময়কালের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে যে সার্ভেগুলি করা হয়েছিল। তার মধ্যে রয়েছে দেখো থক সার্ভে, এটি 1833 থেকে 1875 এই সময়কালের মধ্যে হয়। তারপর রয়েছে রেভিনিউ সার্ভে 1835 থেকে 1878 এই সময়কালের মধ্যে হয়। তারপর তিহারা সার্ভে রয়েছে, জিটিএস সার্ভে, সুন্দরবন সার্ভে, ইন্দো নেপাল বাউন্ডারি সার্ভে, টাউন সার্ভে। তো এই সার্ভেগুলো করা হয়েছিল এই সময়কালের মধ্যে। এখানে দেখো রেভিনিউ সার্ভে যে সময়কালটি রয়েছে সেটা আগেই বললাম, 1835 থেকে 1878 এই সময়কালের মধ্যে রেভিনিউ সার্ভে করা হয়েছিল প্রথম। তো সার্ভে অফ ইস ভিলেজ বাউন্ডারি ডান মোর অ্যাকুরেটলি উইথ দ্য হেল্প অফ দ্য theodolite to prepare maps of village in 4 ইঞ্চি = 1 মাইল স্কেল অ্যান্ড পরগনাস ম্যাপ ইন 1 ইঞ্চি = 1 মাইল স্কেল। তো এই সময়কালের সময় প্রথম প্রতিটি গ্রামের একটি বাউন্ডারি সীমানা নির্দিষ্ট করা হয়। আর সেই সময় থিওডোলাইট নামে একটি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছিল এই পরিমাপ করার জন্য। আর তখনকার যে স্কেলটি ছিল সেটি ছিল হচ্ছে 4 ইঞ্চি = 1 মাইল। এই স্কেলে এই রেভিনিউ সার্ভেটি করা হয়েছিল। প্রথম শুরু হয়েছিল রেভিনিউ সার্ভে দেখো হিজিল অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট ডিউরিং 1838 থেকে 1841। তো এই 1838 থেকে 1841 এই সময়ের মধ্যে কিন্তু প্রথম রেভিনিউ সার্ভেটি হয়েছিল পশ্চিমবাংলার দেখো হিজিল নামে একটি জায়গা, সেটি হচ্ছে মেদিনীপুর জেলায় অবস্থিত। তো এখানে প্রথম এই রেভিনিউ সার্ভে হয়েছিল, শুরু হয়েছিল এখান থেকে। তারপর ইনডেট উইথ রেভিনিউ সার্ভে অফ হাওড়া হুগলি ডিউরিং 1869 থেকে 1872 অ্যান্ড মিদনাপুর ডিস্ট্রিক্ট ডিউরিং 1872 থেকে 1878। তো এখানে হিজিল মেদিনীপুর এখান থেকে শুরু হলো প্রথম 1838 সালে, আর সেটি শেষ হলো হাওড়া হুগলিতে 1869 থেকে 1872 মধ্যে এই রেভিনিউ সার্ভেটি শেষ হলো। মেদিনীপুর জেলা শেষ হয়েছিল 1872 থেকে 1878 সালের মধ্যে। তো রেভিনিউ সার্ভের পরে আরো কিছু কিছু তো জমির পরিমাপ করার যে পদ্ধতি সেটিকে বলা হয় সার্ভে ইংরেজিতে। তো জমির পরিমাপ করার যে আরে ইয়ার এই জমি জরিপকে সোজা বাংলা ভাষায় বলতে পারি জমির মধ্যে হয়েছিল ফেজ 3। তো এই সময়কালের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রেকর্ড প্রস্তুত
বা জমি সার্ভের যে পিরিয়ডটি ছিল এটি সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই সময় আমাদের বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885 এই অ্যাক্টটি প্রথম, তো এই অ্যাক্টটিকে আমরা WBTA অ্যাক্ট নামেও জানি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885। তো এটি একটি ইম্পর্টেন্ট একটি অ্যাক্ট। এই অ্যাক্টের কিছু ইম্পর্টেন্ট যে পর্যায় রয়েছে সেগুলো দেখো এখানে রয়েছে। তো এই সময় কিছু ইম্পর্টেন্ট সার্ভে করা হয়েছিল, সেটি প্রথমত হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটি হয়েছিল 1889 থেকে 1940-এর মধ্যে। তো আগে তো আমি রেভিনিউ সার্ভে সম্পর্কে আলোচনা করলাম। তো রেভিনিউ সার্ভের পরে পরবর্তীতে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সার্ভেটি হয়েছিল সেটিকে ধরা হয় কিন্তু এই ক্যাডাস্ট্রাল সার্ভে। এটি 1889 থেকে 1940 এই সময়কালের মধ্যে করা হয়েছিল। তারপরে রয়েছে টাউন সার্ভে, একটি 1903 থেকে 1917-এর মধ্যে হয়েছিল। তো এটি অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই ক্যাডাস্ট্রাল সার্ভেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক্যাডাস্ট্রাল সার্ভে করার পর কিন্তু এখান থেকে আমাদের সিএস রেকর্ড প্রস্তুত করা হয়েছিল। সিএস রেকর্ড, তো এই সময়কার ক্যাডাস্ট্রাল সার্ভের সময় কি কি বিষয়গুলি ইনক্লুড করা হয়েছিল সেগুলি রয়েছে দেখো। ক্যাডাস্ট্রাল সার্ভে আর দোজ ক্লাসেস অফ ল্যান্ড সার্ভে হুইচ আর এক্সিকিউটেড ফর দ্য পারপোজ অফ সিস্টেমেটিক্যালি রেকর্ডিং ল্যান্ড রাইটস, তারপর প্রডিউসিং রেজিস্টার অফ ল্যান্ড হোল্ডিংস, তারপর an inventory of land area, land uses and land classification, তারপর determining of tax assessment from the land। তো এই সময়কার যে ক্যাডাস্ট্রাল সার্ভে হয়েছিল তখন তখন সেই সময় কিন্তু আমাদের প্রতিটি জমির যে রায়ত রয়েছে দেখো, ল্যান্ড হোল্ডিং অর্থাৎ যারা জমিটি দখল করে রয়েছে সেই ল্যান্ড হোল্ডারদের নাম, জমির মালিকদের নাম, তারপর সেই মালিকের, তারপর সেই জমিটির ক্লাসিফিকেশন শ্রেণী কি রয়েছে, তারপর কি হিসাবে জমিটি ব্যবহার করা হচ্ছে, জমির পরিমাণ কত রয়েছে, এই বিস্তীর্ণ যে বিষয়গুলি সেগুলি কিন্তু এই ক্যাডাস্ট্রাল সার্ভের সময় সব নথিভুক্ত করা হয়েছিল। তো এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে ক্যাডাস্ট্রাল সার্ভের সময় সেগুলো পয়েন্ট হিসাবে দেওয়া রয়েছে। তো এখানে টাইম পিরিয়ডটা দেখো, এখানে 1889 থেকে 1940, অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময় হয়েছিল। আর প্রথম পয়েন্টটায় দেখো রয়েছে ক্যাডাস্ট্রাল সার্ভে স্টার্টেড ইউনিট অফ সার্ভে ডিফাইন্ড অ্যাজ মৌজা আর রেভিনিউ ভিলেজ হ্যাভিং সাম ডিফাইন্ড বাউন্ডারিজ। তো এই সময় থেকে কিন্তু প্রথম এই রেভিনিউ ভিলেজ অথবা যে মৌজার যে কনসেপ্টটি সেটি কিন্তু শুরু হয়েছিল, আর সেটি একটি নির্দিষ্ট একটি বাউন্ডারি ছিল প্রতিটি রেভিনিউ ভিলেজের। আর এই রেভিনিউ ভিলেজ এই কনসেপ্টটা কিন্তু প্রথম যে শুরুটি করেছিল এটি কিন্তু সাধারণত খাজনা আদায় করার উদ্দেশ্যে কিন্তু করা হয়েছিল। এই রেভিনিউ ভিলেজ অর্থাৎ অর্থাৎ খাজনা আদায়ের সুবিধার্থে কিন্তু এই ব্রিটিশ সরকার তখন প্রতিটি যে গ্রাম ছিল সেই গ্রামগুলিকে একটি বাউন্ডারি হিসাবে ভাগ করে দিল, যেখান থেকে তাদের খাজনা আদায় করতো। সেই বাউন্ডারি দিয়ে ঘেরা যে গ্রামগুলো, সেই গ্রামের ইউনিটটিকে বলা হচ্ছে এই মৌজা, যেটি রয়েছে দেখো ইউনিট অফ সার্ভে ডিফাইন্ড অ্যাজ মৌজা। তো আগেই বললাম এই ক্যাডাস্ট্রি যে শব্দটি রয়েছে সেটি একটি ফ্রেঞ্চ শব্দ, এর মানে হচ্ছে রেজিস্টার। তার পরবর্তী রয়েছে ইট ইজ ইন্ডেড এ রেভিনিউ সার্ভে ইন মাইক্রো লেভেল ডান বাই ফিল্ড সার্ভেইং ইস প্লট অফ মৌজা অ্যান্ড মেকিং এ লার্জ স্কেল ম্যাপ। তো এই ক্যাডাস্ট্রাল সার্ভেটি হচ্ছে একরকম রেভিনিউ সার্ভে, যেটির মাধ্যমে প্রতিটি মৌজার যে দাগ নাম্বার রয়েছে সেই প্রতিটি দাগ নাম্বার সঠিকভাবে পরিমাপ করা হয়েছিল, আর পরিমাপ করে তার সঙ্গে একটি বড় আকারের ম্যাপ তৈরি করা হয়েছিল, যেই ম্যাপটিকে কিন্তু আমরা বলছি এখন সিএস ম্যাপ বলে থাকি। তো এখানে তো এই সময়কালে যে ম্যাপটি তৈরি করা হয়েছিল সেই ম্যাপটিকে বলছি সিএস ম্যাপ। তারপরে রয়েছে দেখো দিস সার্ভে ওয়ার্ক ইজ নোন অ্যাজ ক্যাডাস্ট্রাল সার্ভে অপারেশন অর ডিস্ট্রিক্ট সার্ভে অর সেটেলমেন্ট অপারেশন। তো এই যে কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতিকে বলা হচ্ছে কিন্তু ক্যাডাস্ট্রাল সার্ভে অথবা জেলার সার্ভে অথবা সেটেলমেন্ট অপারেশন। তো দেখো এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে দেখো ম্যাপ প্রিপেয়ার ডিউরিং দিস অপারেশন আর নোন অ্যাজ সিএস ম্যাপ। তো আমি আগেও বললাম যে এই টাইম পিরিয়ডে যে সার্ভে করে যে ম্যাপটি তৈরি করা হয়েছিল সেটিকে বলছে সিএস ম্যাপ। তো টাইম পিরিয়ডটি দেখো এখানে আরেকবার রয়েছে 1889 থেকে 1940। তো এই সময়কালে কিন্তু আমাদের সিএস ম্যাপটি তৈরি করা হয়েছিল। তো তারপরে এখানে স্কেল রয়েছে যে সিএস ম্যাপের বিভিন্ন রকম স্কেল। তো প্রথমত রয়েছে দেখো 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। এটি হচ্ছে রুরাল এরিয়া অর্থাৎ যে গ্রাম কেন্দ্রিক যে রয়েছে সেই গ্রাম কেন্দ্রিক এলাকার জন্য কিন্তু এই স্কেল ব্যবহার করা হয়েছিল। 16 ইঞ্চি সমান 1 মাইল। তার পরবর্তীতে রয়েছে 32 ইঞ্চি সমান 1 মাইল। এটি হচ্ছে সেমি আরবান এরিয়া। তো মোটামুটি শহরের থেকে যে ছোট কিছু এরিয়া সেই এরিয়াগুলোর জন্য এই 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলটি ব্যবহার করা হয়েছিল। তারপর 3 নম্বরে রয়েছে 64 ইঞ্চি সমান 1 মাইল। তো এটি হচ্ছে আরবান এরিয়া অর্থাৎ শহর যে এরিয়াগুলো রয়েছে শহরের মৌজাগুলো মাপার জন্য এই স্কেলটি ব্যবহার করা হয়েছিল। তো বর্তমানে ম্যাক্সিমাম যে স্কেলটি বর্তমানে আমরা এলার ম্যাপও মেপে দেখতে পাই সেটি কিন্তু এই 16 ইঞ্চি সমান 1 মাইল ম্যাক্সিমাম কিন্তু এই স্কেলেই থাকে। তো খুব কম রয়েছে যেগুলো 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, আর 64 ইঞ্চি সমান 1 মাইল এটি একদমই রেয়ার, খুব কম দেখা যায়। কলকাতার কিছু রয়েছে মৌজা সেগুলো তো এই একমাত্র রয়েছে 64 ইঞ্চি সমান 1 মাইল। এরপর একটি স্কেল রয়েছে 128 ইঞ্চি সমান 1 মাইল। এটি হচ্ছে ফর নিউ প্লেস অফ আরবান এরিয়া। তো এটি শহরে যে নতুন নতুন যে জায়গাগুলি রয়েছে সেইগুলির জন্য এই স্কেলটি ব্যবহার করা হয়েছিল।
এরপর দেখো ক্যাডাস্ট্রাল সার্ভে ফার্স্ট ক্যারিড আউট ইন এক্সপেরিমেন্টাল বেসিস ইন চিটাগং 1889 থেকে 1893। তো প্রথম যে ক্যাডাস্ট্রাল সার্ভে শুরু হয়েছিল পরীক্ষামূলকভাবে সেটি হচ্ছে চিটাগং, এটি তো বাংলাদেশে অবস্থিত। তো তখন টাইম পিরিয়ড ছিল 1889 থেকে 1893 সময়কালের মধ্যে হয়েছিল। আর এরপর দেখো মেজর সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্ক স্টার্টেড ইন বাকরাগং ডিস্ট্রিক্ট ইন 1900। তো প্রধান যে সার্ভের যে কাজগুলি সেটি কিন্তু শুরু হয়েছিল এই বাকরাগঞ্জ নামক একটি জেলাতে, সেটি হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। আর শেষ হয় দেখো এখানে রয়েছে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ দেন দিনাজপুর ইন 1940। আর এই সিএস সার্ভের যে প্রক্রিয়াটি সেটি শেষ হয় 1940 সালে দিনাজপুর জেলায়। তো এই সিএস রেকর্ডের মাধ্যমে টোটাল যে এই 1889 থেকে 1940 সাল এতটা যে দীর্ঘ একটি টাইম পিরিয়ড রয়েছে এর মধ্যে কিন্তু টোটাল দেখো প্রায় 42,000 মৌজা মাপা হয়। আর তার সাথে প্রায় 50 মিলিয়ন যে দাগ নাম্বার সেটি ইনক্লুড করা হয়, মাপা হয়। অর্থাৎ 1 মিলিয়ন সমান সমান হচ্ছে আমাদের 10 লাখ। তো এখানে 50 মিলিয়ন সমান সমান দেখো 50 মিলিয়ন সমান ইন্টু 10 করলে হচ্ছে প্রায় 500 লাখ দাগ নাম্বার কিন্তু এই সিএস রেকর্ডের সময়, সিএস সার্ভের সময় তৈরি করা হয়, পরিমাপ করা হয়। তারপর জেনারেটিং অ্যাবাউট 65,000 নাম্বার অফ ক্যাডাস্ট্রাল ম্যাপ। আর সেই সময় প্রায় 65,000 যে মৌজা ম্যাপ রয়েছে সেই মৌজা ম্যাপ তৈরি করা হয়, পুরো 65,000টি মৌজা ম্যাপ, যেটিকে বলছি সিএস ম্যাপ। তো 65,000 সিএস ম্যাপ তৈরি করা হয়েছিল এই সময়কার মধ্যে। তো এটি ছিল হচ্ছে সিএস যে সার্ভে হয়েছিল, অর্থাৎ সিএস সার্ভে বা সিএস রেকর্ড তার সময়কাল। এরপর দেখো একটি রয়েছে টাউন সার্ভে রয়েছে, তো এই টাউন সার্ভেটি অতটা ইম্পর্টেন্ট না। এরপর চলে আসি দেখো ফেজ 4 চলে আসি এরপরে। তো 4 নাম্বার যে ফেজটি রয়েছে এটি হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়কাল। এটি 1947 সালের পরবর্তী যে বর্তমান পর্যন্ত যে সময় পিরিয়ড রয়েছে সেই সময়কাল পর্যন্ত কি কি সার্ভে হয়েছে দেখো এখানে রয়েছে পরপর। তো দেখো প্রথমে রয়েছে রিভিশনাল সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট অপারেশন, এটি হচ্ছে 1954 থেকে 1966। তো এই রিভিশনাল সার্ভেটি কি বলা হয় হচ্ছে আরএস সার্ভে বা আরএস রেকর্ড যাই বলি না কেন। এই আরএস রেকর্ড কিন্তু এই সময়ে হয় 1954 থেকে 1966, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে যে সার্ভেটি হয়েছিল সেটি হচ্ছে আরএস সার্ভে এই 1954 থেকে 1966। এরপর দেখো যেটি হয় সেটি হচ্ছে এলআর সার্ভে হয় অ্যান্ড সেটেলমেন্ট অপারেশন, এটি হচ্ছে 1972 থেকে টিল গোয়িং অন। তো বর্তমান সময় পর্যন্ত চলছে, এটি 1972 সালের থেকে শুরু হয়েছিল এলআর সার্ভে। আর এলআর সার্ভে থেকে যে রেকর্ডটি হয়েছে সেটিকে এখন বলছি আমরা এলআর রেকর্ড। এলআর হচ্ছে আমাদের ল্যান্ড রিফর্মস বলতে পারি। এলআর এর পূর্ণ অর্থ ল্যান্ড রিফর্মস। তো এই ল্যান্ড রিফর্মস যে সার্ভে সেটি 1972 থেকে বর্তমান পর্যন্ত চলছে। এরপর দেখো রয়েছে ক্যাডাস্ট্রাল ম্যাপিং বাই এরিয়াল সার্ভে ইন পুরুলিয়া স্টার্টেড ফ্রম 1994 থেকে 1955। তো এর পরবর্তী সময়ে একটি এরিয়াল সার্ভে করা হয় যেটি ম্যাপ প্রস্তুতের জন্য করা হয়েছিল, সেটি 1994 থেকে 1995। তো এই বিষয়ে জানবো পরবর্তীতে। এরপর দেখো আরেকটি রয়েছে সার্ভে অফ সল্টলেক সিটি বাই মডার্ন ইনস্ট্রুমেন্ট 2000 থেকে 2004 মধ্যে করা হয়েছিল। তো এটি আধুনিক যে যন্ত্রপাতি রয়েছে তার মাধ্যমে একটি সল্টলেক এটি সার্ভে করা হয়েছিল, সেটি হচ্ছে 2000 থেকে 2004 সালের মধ্যে। তো এরপর রয়েছে ডিজিটাইজেশন অফ অল ম্যাপস আন্ডার সিএলআর প্রোগ্রাম। তো এটি 2000 সালের পরবর্তী সময়ে করা হয়েছিল, অর্থাৎ প্রতিটি যে মৌজা ম্যাপ রয়েছে তার একটি ডিজিটাইজেশন, যেটি কম্পিউটার স্ক্যান করে যেগুলো ডিজিটাইজেশন করার পদ্ধতি সেটি কিন্তু 2000 সাল থেকে শুরু হয়। তো এই সিএলআর যে প্রোগ্রামটি রয়েছে এই সম্পর্কে পরবর্তীতে জানবো। এরপর রয়েছে ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম, অর্থাৎ এনএলআরএমপি। তো এনএলআরএমপি এটা হচ্ছে ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম। তো এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানবো পরবর্তীতে, দেখতে থাকো। এরপর দেখো রয়েছে রিভিশনাল সার্ভে, অর্থাৎ রিভিশনাল সার্ভে এটি টাইম পিরিয়ড হচ্ছে 1954 থেকে 1960 সাল। তো এই সময় রিভিশনাল সার্ভে হয়, অর্থাৎ আরএস সার্ভে বলতে পারি এটাকে। তো আরএস এর পূর্ণ অর্থ হচ্ছে রিভিশনাল সার্ভে, আর আরএস এর যে রেকর্ডটি বলছিস সেটির পূর্ণ অর্থ হয়ে যাবে তাহলে রিভিশনাল সার্ভে থেকে যে রেকর্ডটি তৈরি হয়েছিল সেটি হচ্ছে আরএস রেকর্ড। তো এটি প্রথম দেখো ইমপ্লিমেন্টেড আন্ডার দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট 1953। তো এটি প্রথম পশ্চিমবাংলার যে স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট 1953 সালে সেটির এই অ্যাক্টটির মাধ্যমে কিন্তু এই রিভিশনাল সার্ভে এটিকে ইমপ্লিমেন্ট করা হয়। এরপর দেখো নিউ সার্ভে ওয়াজ রেয়ারলি কন্ডাক্টেড টু প্রিপেয়ার ফ্রেশ ম্যাপস। তো নতুন সার্ভে কিন্তু খুব রেয়ারলি হয়েছিল, মানে হয়নি বললেই চলে, নতুন কোনো সার্ভে হয়নি এই সময়ে। শুধুমাত্র যে সিএস ম্যাপ ছিল সেই সিএস যে সার্ভে হয়েছিল সেটিকেই
একটি ফ্রেশভাবে তৈরি করা হয়। তো দেখো এর পরবর্তীতে বলা রয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লু প্রিন্ট কপিস অফ সিএস মৌজা ম্যাপ ওয়ার রিভাইজড টু প্রিপেয়ার আরএস মৌজা ম্যাপ। অর্থাৎ যে সিএস মৌজা ম্যাপগুলো তৈরি করা হয়েছিল, তো আমি আগে বললাম যে 1940 সাল পর্যন্ত যে সিএস মৌজা ম্যাপগুলো তৈরি করা হয়েছিল 62,000 সিএস ম্যাপ। তো আগেও বললাম 62,000 সিএস ম্যাপ তৈরি করা হয়েছিল। এই 62,000 সিএস যে ম্যাপ রয়েছে সেটিকে একটি ব্লু প্রিন্টের মাধ্যমে নতুন করে রিভাইজড করা হলো। আর এই রিভাইজড করা ম্যাপটিকেই বলছি আরএস ম্যাপ। তো বুঝতেই পারছো আরএস রেকর্ডে কিন্তু খুব সেরকমভাবে সার্ভে হয়নি, শুধুমাত্র সিএস রেকর্ডের বা সিএস মৌজা ম্যাপের একটা সিম্পল কপি পেস্টই হচ্ছে আমাদের আরএস সার্ভে। তো এরপর দেখো রয়েছে সিএস সিরিজ অফ প্লট নাম্বার রিটেইনড উইথ বাটা নাম্বার ইন রিভাইজড ব্ল্যাক প্রিন্ট। সিএস রেকর্ডে এই সময় যে দাগ নাম্বারগুলো তৈরি করা হয়েছিল সেই দাগ নাম্বারে কিছু কিছু দাগ নাম্বার করা হলো, বাটা দাগ নাম্বার করা হলো রিভাইজড ব্ল্যাক প্রিন্টে। এরপর রিনাম্বারিং অফ প্লটস ডান বাই ইন ব্লু প্রিন্টস। তো পরবর্তীতে আবার পুনরায় যে সেম দাগ নাম্বারগুলিকে আবার পুনরায় দাগ নাম্বার করা হলো, এটি হচ্ছে ব্লু প্রিন্টে করা হলো। তো এর পরবর্তী যে পর্যায় সেটি হচ্ছে এলআর সার্ভে। তো এটি হচ্ছে 1972 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত চলছে। তো আগেও বললাম টিল গোয়িং অন লেখা রয়েছে, এখানে দেখালাম। তো 1972 থেকে কিন্তু শুরু হয়েছিল। আর এই যে এলআর সার্ভে অর্থাৎ ল্যান্ড রিফর্ম সার্ভে, তো এটি অনেকের কাছে কনফিউজ থাকে কোন সাল থেকে শুরু হয়েছিল। তো এটি 1972 থেকে শুরু হয়েছিল। এরপর দেখো এলআর সার্ভেতে কি কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখা হয়েছিল, দেখো এখানে রয়েছে ইমপ্লিমেন্টেড আন্ডার দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955। তো 1955 সালের যে ভূমি সংস্কার আইন হয়েছিল সেই ভূমি সংস্কার আইনের মাধ্যমে কিন্তু এই এলআর সার্ভের এই কনসেপ্টটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আর এখন পর্যন্ত কিন্তু এই পশ্চিমবাংলা ভূমি সংস্কার আইনের মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যাক্টটিকে ধরা হয় 1955 সালের ভূমি সংস্কার আইন। তো এই সম্পর্কিত আমি একটি অলরেডি ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি যে 1955 সালের ভূমি সংস্কার আইনে কি কি রয়েছে। তো দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এই ভিডিওটি দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। তো ভিডিওটি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ভূমি সংস্কার আইন 1955 সম্পর্কে জেনে নিতে পারবে। এরপর দেখো ব্ল্যাক অর ব্লু প্রিন্ট কপিস অফ আরএস মৌজা ম্যাপস ওয়ার টু প্রিপেয়ার এলআর মৌজা ম্যাপস ইন মোস্ট অফ দ্য রুরাল এরিয়া। তো এই এলআর সার্ভেতেও কিন্তু সেম সেরকম কিছু চেঞ্জেস করা হয়নি, সেম একদম যে আরএস মৌজা ম্যাপগুলো তৈরি করা হয়েছিল সেই আরএস মৌজা ম্যাপগুলোর একটা কপি, সেটি নতুনভাবে যে রুরাল এরিয়া রয়েছে অর্থাৎ গ্রাম কেন্দ্রিক যে এরিয়াগুলো রয়েছে, গ্রাম কেন্দ্রিক এরিয়াতে ম্যাক্সিমাম গ্রাম কেন্দ্রিক এরিয়াগুলোতে এই আরএস ম্যাপের একটি কপি এলআর ম্যাপ হিসাবে প্রস্তুত করা হয়। তারপর দেখো রয়েছে ডিউ টু র্যাপিড আরবানাইজেশন অফ মৌজা নিয়ার ডিস্ট্রিক্ট টাউন অ্যান্ড কলকাতা ফ্রেশ ম্যাপিং ইন লার্জেস্ট স্কেল ওয়াজ রিকোয়ার্ড। তো কলকাতার কিছু অংশে দ্রুত আরবানাইজেশনের কারণে আবার নতুন করে একটি ম্যাপ, তো নতুন একটি স্কেলে ম্যাপ তৈরি করার প্রয়োজন দেখা দিল। তো এই সময় করা হলো P70 যে শিট রয়েছে সেই P70 শিটে নতুন করে একটি ফ্রেশ ম্যাপ তৈরি করা হলো এলআর অপারেশনের সময়। এটি কিন্তু শুধুমাত্র এই কিছু কিছু কলকাতার কিছু কিছু অংশে আর কিছু কিছু জেলা রয়েছে পশ্চিমবাংলা, সেই লিমিটেড কিছু জেলায় কিন্তু করা হয়েছিল। এই কাজটি কিন্তু সবখানে হয়নি, সেটা আমি আগেও বললাম যে দেখো এখানে শুধুমাত্র যে গ্রাম্য এরিয়া রয়েছে গ্রাম্য এরিয়াতে কিন্তু এই ধরনের কোনো নতুন করে সার্ভে হয়নি, শুধুমাত্র আরএস ম্যাপগুলোকেই কপি পেস্ট করা হয়েছে। এরপর দেখো রয়েছে দ্য স্টেট হ্যাজ অলরেডি প্রডিউসড 68,328 নাম্বার অফ এলআর ম্যাপস কভারিং অলমোস্ট 42,159 নাম্বার অফ মৌজা। তো এলআর সার্ভের পরবর্তীতে যেটি 68,328টা এলআর ম্যাপ তৈরি করা হয়েছিল আর মৌজা কভার করা হয়েছিল 42,159টা মৌজা। তো সিএস সার্ভের সময় টোটাল মৌজা ম্যাপ তৈরি করা হয়েছিল 65,000, সেটি আমি আগেও বললাম। আর এলআর সার্ভের পরবর্তীতে টোটাল মৌজা ম্যাপ তৈরি করা হলো 68,328, অর্থাৎ এই সিএস থেকে এলআর পর্যন্ত কিন্তু টোটাল এক্সট্রা কতগুলো করা হলো 65 থেকে 68,300, 65,000 থেকে 68,328, অর্থাৎ 3,328 এই কটা ম্যাপ টোটাল এক্সট্রা করা হয়েছে এলআর রেকর্ডের সময়, এলআর সার্ভের সময়। এরপর দেখো একটা সার্ভে রয়েছে, সেটি হচ্ছে এরিয়াল সার্ভে ইন পুরুলিয়া। 1994 সালে প্রথম এই পুরুলিয়ায় এরিয়াল সার্ভে করা হয়েছিল। তো এই সার্ভেটি সেরকম ভাবে সফলতা দেখা যায়নি, তার কিছু কারণ রয়েছে। এখানে দেখো এটি ছিল হচ্ছে স্পন্সর্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটি ভারত সরকারের একটি সার্ভে ছিল। তো এই সময় একটি কমিটি গঠন করা হয়েছিল 1991 সালে। এই কমিটিটি গঠন করা হয়েছিল। এই সময় যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল সেটি হচ্ছে দ্য ফটোগ্রাফি ফ্রম এয়ারপ্লেন ইন 1:1000 স্কেল হ্যাড বিন টেকেন বাই দ্য সার্ভে অফ ইন্ডিয়ান ডিউরিং 1993 থেকে 1994। তো এই সময়কালে দেখো কি করা হয়েছিল। তো এরোপ্লেনের মাধ্যমে উপর থেকে একটি ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রতিটি মৌজার, সেই হিসাবে একটি সার্ভে করা হয়েছিল। সেটি হচ্ছে 1993 থেকে 1994। কিন্তু এই সার্ভেটি পরবর্তীতে কিন্তু সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারেনি, অর্থাৎ ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে। কারণ দেখো এখানে রয়েছে ডিউ টু সাম টেকনিক্যাল ড্রব্যাক দ্য সার্ভে অফ ইন্ডিয়া অনলি 750 নাম্বার অফ রেক্টিফাইড অ্যান্ড এনলার্জড 16 1 মাইল ফটোগ্রাফি কভারিং 1050 মৌজা ওয়ার রিসিভড বাই দ্য
টোটাল টিউরিং 1996 টু 2000। তো অর্থাৎ এখানে দেখো কিছু যান্ত্রিকগত কিছু ত্রুটির কারণে এই যে সার্ভেটি ছিল সেটি কিন্তু দ্য প্রজেক্ট ইজ অ্যাবান্ডন ডিউ টু টেকনিক্যাল রিজন। তো এখানে বলে দিয়েছে যে একটি যান্ত্রিকগত ত্রুটির কারণে এই প্রজেক্টটি ব্যর্থ হয়। এখানে মাত্র 750টি মৌজার ফটো নেওয়া হয়েছিল আর তার সাথে 1050টি মৌজার কভার করা হয়েছিল। তো এটি হচ্ছে 1996 থেকে 2000, পুরো 4 বছরের মধ্যে এই কাজের প্রোগ্রেস এই হয়েছিল। তো এলআর রেকর্ডের মোটামুটি এই ছিল ইতিহাস। এবার দেখো, এবার ম্যাপ প্রস্তুতের যে বিভিন্ন পর্যায়গুলি রয়েছে, তো এখানে তো আমি আগেও বললাম সিএস ম্যাপ যেটি তৈরি হয়েছিল 1889 থেকে 1940 সাল এই সময়ের মধ্যে। তারপর আরএস ম্যাপ, এটি হচ্ছে 1953 থেকে অনার্স। আর এলআর ম্যাপ এটি তৈরি হয়েছিল হচ্ছে 1972 সাল থেকে। এবার দেখো রয়েছে ডিজিটাইজেশন অফ ক্যাডাস্ট্রাল ম্যাপস, যে ম্যাপগুলো তৈরি করা হয়েছিল ক্যাডাস্ট্রাল সার্ভে থেকে, সেই ম্যাপগুলো ডিজিটাইজেশন যে প্রক্রিয়া সেটি শুরু হলো কি করে। তো এটি হচ্ছে একটি প্রজেক্ট ছিল একটি সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এই পাইলট প্রজেক্ট স্পন্সার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অফ দ্য এনআইসি। তো এনআইসি হচ্ছে ভারতের একটি একটা ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। এনআইসি এর পুরো অর্থ, তো এনআইসির পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। তো এটি ভারত সরকারের একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে কিন্তু এই বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে প্রতিটি যে সরকারি ওয়েবসাইট রয়েছে, এই প্রতিটি সরকারি ওয়েবসাইট কিন্তু এই এনআইসি মেনটেন করে। তো এনআইসির মাধ্যমে কিন্তু এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এই ডিজিটাইজেশন এই প্রক্রিয়াটি শুরু করে ভারত সরকার। আর এর মাধ্যমে টু ডিজিটাইজ 920 এলআর ম্যাপস অফ হুগলি ডিস্ট্রিক্ট বাই দ্য ভেন্ডর ওয়াজ টেকেন ডিউরিং 2000 থেকে 2001। তো সর্বপ্রথম এই হুগলি জেলার 920টা এলআর ম্যাপসের ডিজিটাইজেশন করা হয় 2000 থেকে 2001 সালের মধ্যে। তো এরপর দেখো রয়েছে অলমোস্ট অল আরএস ম্যাপস হ্যাভ বিন স্ক্যান্ড অ্যান্ড কোডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট বাই দ্য ডাইরেক্টরেট। তো মোটামুটি যত আরএস ম্যাপ ছিল প্রতিটি আরএস ম্যাপ কিন্তু নতুন করে স্ক্যান করে যে ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার রয়েছে ল্যান্ড ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট, অর্থাৎ ডিএলআরএস বলে যেটাকে, এটা হচ্ছে আলিপুরে অবস্থিত, আগেও বলেছি। তো এই আলিপুরেও কিন্তু এই স্ক্যান করার যে কপিগুলো সেগুলো স্টোর করা হয়। এরপর দেখো রয়েছে আউট অফ 68,328 এলআর মৌজা ম্যাপস, অলমোস্ট 62,000 maps have been already digitized by the vendor and updation and correction of those are going on। তো আগেও বললাম যে টোটাল এলআর সার্ভের মাধ্যমে এই 68,328টি মৌজা ম্যাপ সার্ভে করা হয়েছিল। আর এর মধ্যে মোটামুটি 62,000 মৌজা ম্যাপস অলরেডি সেগুলো ডিজিটাইজেশনের প্রক্রিয়া হয়ে গেছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর কাজ চলছে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমি আগেই বললাম যে এনআইসির একটি সহযোগিতায় এই প্রোগ্রামটি ছিল। এনআইসি তো বললাম ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। তো এই এনআইসি কিন্তু আমাদের যে বাংলার ভূমি যে ওয়েবসাইটটি রয়েছে, সেই বাংলার ভূমি ওয়েবসাইট কিন্তু এই এনআইসি কিন্তু মেনটেন করে। বাংলার ভূমি ওয়েব সার্ভারে যত ল্যান্ড রেকর্ডস থেকে মৌজা ম্যাপ যাই আমরা বর্তমানে দেখতে পাই, সবই হচ্ছে এনআইসির মাধ্যমে এই মেনটেন করে থাকে। তো এখানে বর্তমানে যে এলআর ম্যাপসগুলো আমরা বাংলার ভূমিতে দেখতে পাই, এখানে দেখো এখানে বলেছে 62,000 মৌজা ম্যাপস অলরেডি তখন হয়ে গেছিল কমপ্লিট, অর্থাৎ 2000 সালের পরবর্তী সময়, 2001 সালের পরবর্তী সময় ধরতে পারি আমরা এটা। তো এই ম্যাপসগুলো স্ক্যান করে ডিজিটাইজেশন করে কিন্তু বাংলার ভূমি সার্ভারে আপলোড করা হয়, যার জন্য আমরা বর্তমানে এই মৌজা ম্যাপগুলো দেখতে পাই। এরপর দেখো রয়েছে প্রিন্টেড কপিস অফ স্ক্যান্ড আরএস ম্যাপস অ্যান্ড ডিজিটাইজড এলআর ম্যাপস আর রিডিলি অ্যাভেলেবেল অ্যাট ডিস্ট্রিক্ট অফিস। তো বর্তমানে প্রতিটি ডিস্ট্রিক্টের যে ল্যান্ড ডিপার্টমেন্টের হেড অফিস রয়েছে সেখানে কিন্তু এই আরএস ম্যাপের ডিজিটাইজ স্ক্যান কপি আমরা পেয়ে যাই। এরপর রয়েছে দেখো ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম। তো এটাকে সংক্ষেপে বলা হচ্ছে তো এটিকে সংক্ষেপে বলা হয় এনএলআরএম। আর এরপর পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন। তো এটি লঞ্চ করে দেখো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 2008 সালে প্রথম এটি লঞ্চ করা হয়। এরপর কি উদ্দেশ্য ছিল, মেইন গোল অফ দ্য প্রোগ্রাম দেখো কি রয়েছে, টু প্রডিউস অর আপডেট ক্যাডাস্ট্রাল ম্যাপস উইথ দ্য হেল্প অফ স্যাটেলাইট ইমেজেস, মডার্ন সার্ভে সফটওয়্যার অ্যান্ড মডার্ন সার্ভে ইনস্ট্রুমেন্ট লাইক জিপিএস অ্যান্ড টোটাল স্টেশন। তো এই মডার্ন যে যন্ত্রপাতিগুলো রয়েছে, এই যন্ত্রপাতির মাধ্যমে সার্ভের যে ক্যাডাস্ট্রাল ম্যাপগুলো রয়েছে সেগুলোকে আপডেট করা হয়। এরপর রয়েছে ইন্ট্রোডিউসিং অনলি ওয়ান সিস্টেম অফ ক্যাডাস্ট্রাল ম্যাপ মেকিং প্রসিডিওর উইথ স্টার্টেড লেভেল অফ অ্যাকিউরেসি থ্রু আউট অফ দ্য কান্ট্রি। আর এরপর দেখো রয়েছে এআরটিআই শালবনী অ্যান্ড এলএমটিসি বহরমপুর হ্যাভ বিন রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর এনএলআরএমপি এই মিশন। তো এই এনএলআরএমপি যে ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন যে প্রোগ্রামের যে মিশনটি করেছিল, সেই মিশনে কিন্তু এআরটিআই শালবনী আর এলএমটিসি বহরমপুর এই দুটি সেন্টারকে চিহ্নিত করেছিল। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই দুটি যে সেন্টার, এটি হচ্ছে ভূমি দপ্তরের কর্মচারীদের যে ট্রেনিং হয়, এই দুটি সেন্টারে কিন্তু ট্রেনিং হয়ে থাকে। এআরটিআই শালবনী এটি পশ্চিম মেদিনীপুরে, আর হচ্ছে এলএমটিসি বহরমপুরে অবস্থিত। এরপর দেখো রয়েছে প্রসেস আর গোয়িং অন টু ইমপ্লিমেন্ট দ্য প্রজেক্ট সাকসেসফুলি ইন ইউর স্টেট। তো এই প্রজেক্টটি এখনো বর্তমানে
ইমপ্লিমেন্ট করার জন্য চলছে এখনো সাকসেসফুল ভাবে ইমপ্লিমেন্ট করার জন্য। তো এখানে দেখো একটা রয়েছে স্টেজ অফ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কস। তো এই সার্ভের যে স্টেজগুলি রয়েছে এখানে বলে বলে দেওয়া রয়েছে। তো আমি আগেও বলেছি এটি কিন্তু এলআর সার্ভে যখন হয়েছিল সেই এলআর সার্ভের সময় কিন্তু এই স্টেজগুলি অনুসরণ করা হয়েছিল, অর্থাৎ 1972 সালের পর থেকে যে সার্ভেটি হয়েছিল সেটি হচ্ছে এলআর সার্ভে। তো এখানে দেখো প্রথমে ট্র্যাভার্সিং রয়েছে একটি পর্যায়, তারপরে কিস্তোয়ার রয়েছে, তারপর রয়েছে খানাপুরি বুজারাত, তারপর অ্যাটেস্টেশন, তারপর রয়েছে ড্রাফট পাবলিকেশন। তো এগুলি সম্পর্কে আমি আর এখন বলছি না, অলরেডি আমি আগে ওই ভিডিওতে আলোচনা করেছি, তো ওইগুলো এখান থেকে দেখে নিতে পারো। তারপর সর্বশেষ যে পর্যায় রয়েছে সেটি হচ্ছে ফাইনাল পাবলিকেশন। তো এই 5-6টি স্টেপ সেটি এলআর রেকর্ড প্রস্তুতের আগে, এলআর সার্ভের আগে কিন্তু এই অনুসরণ করা হয়েছিল। তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আমি এখানে ডিটেল বলছি না এই স্টেজগুলি সম্পর্কে। তো আজকে এই পর্যন্ত, আশা করি অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছো আজকের ভিডিও থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।